বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাজী সমীরউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, অভিভাবক ও ভিউয়ার্স সবাইকে জানাই অভিনন্দন। তো আজকে আমার ক্লাস হচ্ছে দশম শ্রেণী হিসাব বিজ্ঞান। ক্লাসটি পরিচালনা করতে যাচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, সহকারী শিক্ষক, হাজী সমীরউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নবম শ্রেণী আসলে পুরোপুরি ক্লাসটা পাওনি, তাই আমি চাইতেছি যে শুরু থেকে আবার শুরু করতে, যাতে তোমাদের পুরোপুরি বিষয়টি আয়ত্তে চলে আসে। তো দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে দেখেছো নবম শ্রেণীর আমি প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি অনলাইন ক্লাসে, তোমরা ওই ক্লাসটা ফলো করো। তো আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করতে যাচ্ছি, যেহেতু প্রথম অধ্যায়ে আমাদের কোনো অঙ্ক নেই, তো আমরা দ্বিতীয় অধ্যায় যেহেতু অঙ্কের অধ্যায়, এটা থেকে শুরু করতে যাচ্ছি। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, লেনদেন। তো আমরা এখানে কি কি আলোচনা করব? লেনদেন সম্পর্কে তোমাদের প্রাথমিক একটা ধারণা দেব, এটা কত প্রকার, কি কি, তারপর এটা বৈশিষ্ট্য, প্রকৃতি কি, লেনদেন কিভাবে আমরা চিহ্নিত করব। আমরা অল্প অল্প করে সামনের দিকে এগিয়ে যাব, যাতে আমরা প্রপারলি বুঝে শুনে তারপর সামনে এগিয়ে যেতে পারি, যাতে আমাদের জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারি। তো দেখো, এটা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। আমাদের প্রথম হচ্ছে লেনদেন। আসলে লেনদেন বিষয়টা প্রাচীন কাল থেকেই মনে করো চলমান। এটা আমাদের প্রয়োজনের খাতিরে আমরা বিভিন্নভাবে লেনদেন, অর্থাৎ একে অন্যের সাথে আদান প্রদান করে থাকি। আর দেখো, লেনদেন এটার শাব্দিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান করা। একজন গ্রহণ করবে আর একজন প্রদান করবে। এটা হচ্ছে মূলত লেনদেনের মূল বেসিক বিষয়টা, যে দেওয়া ও নেওয়া। তো এই দেওয়া নেওয়া থেকেই আমাদের লেনদেনটার সৃষ্টি। তো এখন আমরা যদি এটা সংজ্ঞা আকারে দেখি, তাহলে কি হবে? দেখো, যেসব ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ অর্থ দ্বারা পরিমাপ করা যায় এরকম, এবং ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। দুইটা জিনিস খেয়াল রাখবা, একটা হচ্ছে কি আমাদের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দেখো, আর একটা হচ্ছে কি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। তো এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে এটা হবে লেনদেন। আবার জিনিসটা একটু খেয়াল করো, যে সব ঘটনা আমাদের আশেপাশে যা ঘটে, এটা একটা ঘটনা, তো সব ঘটনাই কিন্তু লেনদেন নয়। তো যেই ঘটনাগুলো অর্থের অঙ্ক দ্বারা পরিমাপ করা যায় এবং ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, তাকেই মূলত লেনদেন বলে। তো দেখো, এখন আমরা বললাম যে ঘটনা, এখন সব ঘটনাই কিন্তু আমাদের লেনদেন নয়। যেই ঘটনাগুলো, যেটা বললাম সংজ্ঞায়, তো আমরা এখন দেখি এটা কোন লেনদেনের তোমার প্রাথমিক ধারণা। এরপর লেনদেনের প্রকারভেদ কি, কত প্রকার, কি কি। দেখো, লেনদেন লেনদেন হচ্ছে মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমাদের বাহ্যিক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। এখন দেখো, লেনদেনের প্রকারভেদে আমরা জানতে পারলাম যে লেনদেন মূলত দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। তো বাহ্যিক কোনটা? যে সব লেনদেন দুটি পক্ষ বা প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে। আগে তো আমরা বলছি লেনদেন মানে হচ্ছে দেওয়া নেওয়া, গ্রহণ করা, প্রদান করা, এটাই। তো এই জিনিসগুলো হচ্ছে দুই প্রকার, একটা হলো বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। তো বাহ্যিক জিনিসটা কি? দেখো, যেটা দুটি পক্ষ বা প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে, এটা। তো এরকম যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন মনে করো রহিমের নিকট থেকে নগদে পণ্য ক্রয় করলাম, এটা হচ্ছে তোমার বাহ্যিক লেনদেন। এটা প্রতিষ্ঠানের বাহিরে এবং প্রতিষ্ঠানের ভিতরে, দুইটা মিলিয়ে। তো কিভাবে দেখো, এটা বাহ্যিক হলো, রহিমের নিকট থেকে তুমি পণ্য ক্রয় করলা। এরপরে অভ্যন্তরীণ একটু বলে নেই। অভ্যন্তরীণ হচ্ছে যেটা শুধু প্রতিষ্ঠানের মধ্যকার, এটা বাইরের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এরকম যে লেনদেনগুলো, এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ। যেমন মনে করো তোমার প্রতিষ্ঠানে বিভিন্ন যন্ত্রপাতি আছে, কলকব্জা আছে, আসবাবপত্র আছে, এগুলোর যে অপচয়, এটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। এক্ষেত্রে তোমার এটা বাহ্যিক হবে না, এটা শুধু প্রতিষ্ঠানের মধ্যকার, এজন্য অভ্যন্তরীণ। আর বাহ্যিকটা হচ্ছে বাইরের সাথে সম্পর্ক থাকতে পারে, অন্য প্রতিষ্ঠানের সাথে থাকতে পারে, অন্য ব্যক্তির সাথে থাকতে পারে, এরকম যে হিসাব নিকাশ, এটা হচ্ছে তোমার
তো দেখো এই লেনদেন হইতে হলে আসলে কি কি বৈশিষ্ট্যটা দরকার আছে আমাদের। মূলত তো আমরা দুইটা জিনিস জানছি, একটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর একটা হচ্ছে কি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। তো এক্ষেত্রে দেখো আমরা দেখি আরো কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো দেখো আমরা একটু দেখি কি কি বৈশিষ্ট্য রয়েছে। তোমরা যারা বই নিয়েছো তারা বইয়ে 10 পৃষ্ঠাটা খুলতে পারো। এখানে দেখো লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা আছে। তো আমরা প্রথমেই জেনে নেই, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দেখো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এই কথাটার মানে কি, অর্থাৎ যে ঘটনাটা তোমার অর্থ দ্বারা পরিমাপ করা যাবে। কি অর্থ দ্বারা যে ঘটনাটা পরিমাপ করা যাবে ওইটাই হচ্ছে লেনদেন। এখন মনে করো সে খাচ্ছে, সে ঘুমাচ্ছে, এগুলো তো মনে করো ঘটনা। সে দৌড়াচ্ছে, সে খেলতেছে, এগুলো তো ঘটনা, কিন্তু এগুলো তো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না, সুতরাং এগুলো লেনদেন না। আবার মনে করো সে 5,000 টাকা পণ্য ক্রয় করলো, এক্ষেত্রে কিন্তু তোমার অর্থটা 5,000 টাকা কমে গেল, তুমি পণ্যটা পাইলা। তো এই যে মনে করো অর্থ দ্বারা পরিমাপ হয়েছে, তো এটা লেনদেন। তো এরকম বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, অর্থাৎ যে ঘটনার মধ্যে অবশ্যই অর্থের সম্পর্ক আছে ওইটাই হচ্ছে তোমার লেনদেন। তো আমরা দেখি 2 নম্বরটায় কি আছে, অর্থাৎ 2 নম্বরে আছে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। দেখো তো অর্থের অঙ্কে যেসব ঘটনা থাকবে এটা যখন আমরা সংগঠিত হবে অর্থের দ্বারা পরিমাপ করা যাবে এরকম ঘটনা, যেমন মনে করো নগদে পণ্য ক্রয় করা হলো, এইটা যখন আমরা নগদে কিনবো তখন অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। কিভাবে, মনে করো তুমি কিনলা 5,000 টাকার পণ্য, তো এক্ষেত্রে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে কিনা, অবশ্যই ঘটেছে। কিভাবে, কারণ তোমার 5,000 টাকা চলে গেছে, তুমি যে দোকান থেকে কিনছো ওই দোকানদারকে তুমি দিয়ে দিছো, আর তুমি বিনিময়ে একটা পণ্য বা যেই সব পণ্য কিনছো ওইগুলো পেয়েছো, সেক্ষেত্রে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। আচ্ছা, এরপরে দেখো যে আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা, এটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে দ্বৈত হচ্ছে দুইটা সত্তা থাকবে, অর্থাৎ আমাদের ব্যবসায়ের ভাষা হচ্ছে দুইটা পক্ষ থাকবে। একা একা কি লেনদেন সংগঠন করা সম্ভব না। যেইভাবে আমাদের এক হাতে তালি বাজে না, তেমনি করে দুইটা পক্ষ ছাড়া লেনদেনও সম্ভব না। তো এই জন্য অবশ্যই তোমার লেনদেন হতে হলে দুটি পক্ষ বিদ্যমান থাকতে হবে। তো এক পক্ষ এখানে সুবিধা গ্রহণ করবে আর এক পক্ষ সুবিধা প্রদান করবে। তো আমরা একটু ছোট একটা উদাহরণের সাহায্যে ক্লিয়ার হয়ে নেই। যেমন যেটা আমি বলছিলাম যে নগদে 5,000 টাকা পণ্য তুমি কিনছো, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের দুইটা পক্ষ কোথায়, দেখো নগদ টাকা 5,000 টাকা তোমার চলে গেছে, আর বিনিময়ে তুমি কি পাইছো, 5,000 টাকা পণ্য পাইছো। তো অর্থাৎ এক হলে তোমার নগদ টাকা মাইনাস হয়ে গেল, আর দ্বিতীয় তুমি পণ্যটা তোমার কাছে পেয়ে গেল। তো এখানে কয়টা পক্ষ হলো, দুইটা। তুমি তোমার নগদ টাকা গেল আর তোমার পণ্যটা চলে আসলো। এরপর দেখো স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। দেখো লেনদেনের এটা কিন্তু আরো একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেটা হচ্ছে একটা লেনদেন বা অন্য আরেকটা লেনদেন থেকে সম্পূর্ণ আলাদা থাকবে, ঠিক আছে। একটা লেনদেন আরেকটা লেনদেন থেকে আলাদা থাকবে। তো এই জিনিসটা হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের লেনদেনের, কি একটা পক্ষ আরেকটা পক্ষ থেকে একটা লেনদেন আরেকটা লেনদেন থেকে সম্পূর্ণ আলাদা থাকবে, যেটা ক্রয়, যেটা বিক্রয়। তো এটা আমরা অবশ্য যখন সামনের দিকে এগিয়ে যাব তখন দেখতে পারবো খতিয়ানের মধ্যে আমরা দেখবা প্রত্যেকটা লেনদেনকে আলাদা ভাবে প্রকাশিত করি। তো ওইটা যখন করবা তখন তোমরা বুঝবা যে আসলে এই বৈশিষ্ট্যটা কতটা কার্যকর।
এরপর হচ্ছে দৃশ্যমানতা। দেখো দৃশ্যমানতা, দৃশ্যমানতা মানে কি? দেখো আমাদের এই লেনদেনটা আমাদের দৃশ্যমান ও অদৃশ্যমান দুই ধরনের হতে পারে। এখন তোমার তো মনে হচ্ছে যে দৃশ্যমান তো মানে দেখতে পাইতেছি, এটা ঠিক আছে, আমি একটা পণ্য কিনতেছি, নগদ টাকা যাইতেছে, এটা তো ঠিক আছে। কিন্তু অদৃশ্যমানতাটা কি? অদৃশ্যমানতা হচ্ছে যেটা মূলত আমার তাৎক্ষণিকভাবে আর্থিক কোনো ক্ষতি হচ্ছে না, আমি দেখতে পাইতেছি না, ধরতে পারতেছি না, এরকম যেগুলো আছে। এখন মনে মনে ভাবতে পারো স্যার এরকমও কি আবার লেনদেন হয় নাকি? অবশ্যই ভাই। কিভাবে? দেখো তুমি মনে করো একটা মোবাইল ফোন কিনলাম, কারণ যেহেতু মোবাইল ফোনটা অ্যাভেলেবল তোমাদের কাছে, সকলের কাছে বর্তমানে, আমাদের কাছে মনে করো 10,000 টাকা দিয়ে আমি একটা মোবাইল ফোন কিনলাম। এখন ঠিক এর 2 মাস, 1 মাস বা কিছুদিন পর আমি যদি বিক্রি করতে চাই, এই মোবাইল ফোনটা কি আমি 10,000 টাকা বিক্রি করতে পারবো? পারবো না। তো কি করতে হবে? আমার কিছু কম মূল্যে বিক্রি করতে হবে। মনে করো 500 টাকা যদি কমেও বিক্রি করি, তাহলে হচ্ছে আমার কত? 9,500। তো এই ক্ষেত্রে দেখো আমার 500 টাকা কম হয়ে গেল না? তো এই যে দেখো এটা কিন্তু এই যে আমার কম মূল্যটা হলো, এটা হচ্ছে আমার অদৃশ্যমানতা অর্থাৎ অবচয়। ঠিক আছে? এরপরে দেখো আরেকটা জিনিস হচ্ছে অদৃশ্যমান লেনদেনের মধ্যে, যেমন সুনাম। সুনাম কিন্তু ব্যবসায়ের একটা সম্পদ, কিন্তু এটাকে কি আমরা ধরতে পারি, দেখতে পারি? পারি না, কিন্তু অনুভব করতে পারি। কিভাবে? যেমন মনে করো তুমি যদি জুতার কথা চিন্তা করো, ব্র্যান্ডের ভালো জুতা হচ্ছে বাটা, অ্যাপেক্স, এদের আলাদা একটা সুনাম আছে, এই জুতার প্রতি মানুষের একটা বিশ্বস্ততা আছে, এইটা হচ্ছে ওই কোম্পানির একটা সম্পদ। ঠিক আছে? তো দেখো এরপরে আছে ঐতিহাসিক ঘটনা। আমাদের দৃশ্যমানতার পর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা, দেখো ঐতিহাসিক ঘটনা হচ্ছে যে সব ঘটনা, আর্থিক ঘটনা, শুধু ঘটনা না, আর্থিক ঘটনা যেটা তোমার পূর্বে ঘটছে, পূর্বে ঘটে গেছে এরকম। যেমন মনে করো আমি 5,000 টাকার পণ্য কিনেছিলাম, এটা কি এখন কিনছি? না, আগে কিনেছিলাম। তো এরকম যদি কোনো লেনদেন থাকে, এরকম যদি কোনো কিছু থাকে, সেটাও কিন্তু আমাদের লেনদেন। এরপর দেখো শুধু কি ঐতিহাসিক ঘটনা মানে পূর্বে ঘটে গেছে এটা লেনদেন? ভবিষ্যতে যেগুলো ঘটতে পারে এরকম যদি থাকে, এটাও হচ্ছে কিন্তু আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন করবে, এরকম যদি হয়ে থাকে তাহলে ওইটাও হবে আমাদের লেনদেন। তো লেনদেনের সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ শেষ তোমাদের বইয়ে যে 7টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এর সর্বশেষ বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা নিয়ে মূলত আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো, ওইটা এটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। দেখো হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, যে প্রত্যেকটা লেনদেনই হিসাব সমীকরণ দ্বারা হিসাব সমীকরণকে প্রভাবিত করে। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটে। এখন দেখো হিসাব সমীকরণটা কি? তো হিসাব সমীকরণ আমি উপরে লিখে দিচ্ছি, তোমরা ইতিপূর্বে জেনেছো, তারপর আমি একটু আবার বলে দিই। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ আমার প্রত্যেকটা লেনদেন এই যে সমীকরণটা আছে এটা দ্বারা প্রভাবিত। তো আজকে তোমাদের আমি আলোচনা বেশি দূর বাড়াবো না, আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, জাস্ট কিভাবে লেনদেন তুমি চিহ্নিত করবা। তুমি তো লেনদেনের বৈশিষ্ট্যটা ইতিপূর্বে জেনেছো, বুঝেছো, আশা করি বুঝেছো। তারপরে যদি না বুঝো, যতটুকু আলোচনা করলাম অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি কমেন্টে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে আরেকটা বিষয়, এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা লেনদেন চিহ্নিত করব, কোনটা আমাদের লেনদেন, কোনটা লেনদেন নয় এবং কেন নয়। তো দেখো, তো এইগুলো আমি মুছে ফেলছি। তো দেখো তোমরা যাদের কাছে বই আছে, অবশ্যই সবার কাছে বই আছে, তারপরে যারা নেওনি আর যারা নিছো তারা বইয়ের 11 পৃষ্ঠা দেখো, আর যারা নেওনি তারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো খেয়াল করো।
তো দেখো আমাদের 11 পৃষ্ঠায় আছে লেনদেন চিহ্নিতকরণ। সোহেল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসের যে সকল ঘটনাগুলো এখানে উল্লেখ করা আছে, 10টা ঘটনা দেওয়া আছে। তো এর মধ্যে কিছু লেনদেন আছে আর কিছু লেনদেন নয়। তো কোনটা লেনদেন আর কোনটা লেনদেন নয় আমরা একটু এখন দেখব। তো দেখো 1 নম্বরে আছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তো দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ টাকার ব্যাপারটা কিন্তু চলে আসছে, অর্থাৎ অর্থের অঙ্কে কিন্তু এটা পরিমাপযোগ্য। এবং এই 50,000 টাকা যখন মূলধন নিয়ে ব্যবসা শুরু করবে তখন এই 50,000 টাকা আমার ব্যবসায় বৃদ্ধি পেল, অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে বাড়লো। তো এই ক্ষেত্রে মূলধনটা বাড়লো, তাহলে এটা লেনদেন। এরপরে দেখো নগদে 15,000 টাকা পণ্য ক্রয়। তো এখানে দেখো নগদ টাকা আমার চলে গেল, অর্থাৎ এখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এবং যার ফলে কি হলো আমার এটাও একটা লেনদেন। এরপর দেখো একজন পাওনাদারকে পরিশোধ করা হলো 10,000 টাকা। 10,000 টাকা একজন পাওনাদারকে পরিশোধ করা হলো। এখন মনে করো আমার কাছে যে 10,000 টাকা পেত, তাকে আমি 10,000 টাকা দিয়ে দেওয়ার পর তো উনি কি আমার কাছে পাবে? পাবে না। তো এক্ষেত্রে আমার কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এবং এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তো এক্ষেত্রে এটাও লেনদেন। তো এরপরে দেখো তোমাদের বইয়ে আছে 4 নাম্বার, যে জিনিসটা নিয়ে আমি তোমাদের একটু আলাদা ধারণা দিতেছি। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ, এটা একটু লিখে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কত? 8,000 টাকা। 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ। পণ্য ক্রয়ের ফরমায়েশ। ফরমায়েশ কোথায়? আচ্ছা দেখো এখানে দেখো তুমি তো দেখতেছো মূলত এখানে টাকা হিসাবটা আছে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, কিন্তু এটার ফলে কি আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে? ঘটে না। এখন দেখো এটা দিয়ে কি বুঝো? ফরমায়েশ মানে কি? তুমি পণ্য কিনবা, এটা ওই কোম্পানিতে তুমি অর্ডার করছো যে আমি এত টাকা 8,000 টাকার পণ্য নিব আপনার কাছ থেকে, তাকে তুমি পণ্য দাও, তাকে তুমি টাকাও দাও নাই, পণ্যও পাও নাই। তো এই ক্ষেত্রে এটা লেনদেন নয়। আবার বলছি ব্যাপারটা দেখো, 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, অর্থাৎ তুমি 8,000 টাকার পণ্য কিনবা, এটার জন্য তুমি ওই কোম্পানিরে অর্ডার করছো বা অনুরোধ করছো। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার কি অর্থের অঙ্ক কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। কেন হয় না? তুমি তো তাকে 8,000 টাকা দিয়ে দাও না, আর উনিও তো তোমাকে পণ্য দেয় না। তো এরকম পরিস্থিতিতে আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী এটা লেনদেন নয়। আমরা পরেরটা দেখি, 5 নাম্বারটা আছে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। তো এটা তো খুব সহজে বুঝতেছো যে তুমি তোমার কোম্পানি প্রচার করবা, তুমি 2,000 টাকা দিছো বিজ্ঞাপন কোম্পানিকে। তো এই ক্ষেত্রে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো, তো এটা লেনদেন। এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, 6 নাম্বারটা লেনদেনটা বলছে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ। ব্যবসায় ম্যানেজার নিয়োগ। আচ্ছা দেখো এটা একটু খেয়াল করো, তুমি দেখতে পাইতেছো এখানে টাকার কথা কিন্তু উল্লেখ করা আছে। এখন জিনিসটা কি তুমি একটু বুঝো যে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ, অর্থাৎ তোমার ব্যবসায় অর্থাৎ তোমার কোম্পানিতে জনাব মামুন নামে একজন লোককে তুমি মাসিক 7,000 টাকা দিবা, এই চুক্তিতে ম্যানেজার হিসেবে নিয়োগ করছো, অর্থাৎ ওনাকে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছো, অ্যাপয়েন্ট করছো, কিন্তু তাকে তুমি এই 7,000 টাকা দিয়েও দাও না আর উনি পায়ও না। তো এখান থেকে আর্থিক লেনদেন হয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থা কি পরিবর্তন হয়েছে? হয়নি। তো এই ক্ষেত্রে এটাও লেনদেন নয়। টাকার উল্লেখ থাকলেই কিন্তু লেনদেন হবে না, এটা দেখতে হবে আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে কিনা। এই জন্য তো দুইটা তোমার মূল বৈশিষ্ট্য, একটা হচ্ছে অর্থের অঙ্কের পরিমাপযোগ্য, আর একটা হচ্ছে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। এই দুইটা যদি সমন্বয় হয় তখন তুমি ওইটাকে লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবে। তো আমরা যে দুইটা দেখলাম 4 এবং 6 নম্বর, এই দুইটা কোনোভাবেই লেনদেন নয়, কারণ সে দুইটা বৈশিষ্ট্যকে বহন করতেছে না। এরপরে দেখো 7 নাম্বার, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন। এখন দেখো তোমার ব্যবসা আছে, তোমার দোকান আছে, এই দোকান থেকে তুমি তোমার প্রয়োজন মতো টাকাও নিতে পারো,
পণ্যও নিতে পারো। তোমার প্রয়োজন হলে তুমি টাকাও নিতে পারো, পণ্যও নিতে পারো। তো এখানে ইনি কি করছে, সোহেল এন্টারপ্রাইজের সোহেল, যে ওনার ব্যক্তিগত প্রয়োজনে 3000 টাকা নিয়ে গেছে, ক্যাশ বাক্স থেকে উনি 3000 টাকা নিয়ে গেছে। সেক্ষেত্রে কি দোকানের ক্যাশ থেকে টাকা কমে গেল? ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে কিনা? অবশ্যই ঘটেছে। তো এক্ষেত্রে এটা লেনদেন। এরপরে দেখো, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি। এখন দেখো, মালিকের পকেট থেকে বা বাসা থেকে 500 টাকা চুরি হয়ে গেল। এখন তুমি তো দেখতেছো যে এক্ষেত্রে তার 500 টাকা কমে গেছে, অর্থের অঙ্কে তো পরিমাপযোগ্য আছে। কিন্তু এখানে কি ব্যবসায়ের কোনো ক্ষতি হয়েছে? ব্যবসায় কি কোনো টাকা বেড়েছে বা কমেছে? কমেও নি, বাড়েও নি। ব্যবসায় যেমন ছিল টাকা তেমনই আছে। এটা মালিকের ব্যক্তিগত টাকা, যা খুশি তাই হয়ে যাক, এটা আমাদের ব্যবসায়িক লেনদেনের মধ্যে পড়ে না। যদি ব্যবসায় থেকে অর্থাৎ দোকান থেকে চুরি হয়ে যেত, তাহলে এটা লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত হতো। তো দেখো, আমরা পরেরটা চলে যাই, 9 নম্বরটা। হাশেম ব্রাদার্স সাথে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন। মনে করো অন্য আরেকটা দোকান, এটার নাম হচ্ছে হাশেম ব্রাদার্স, এর কাছ থেকে আমি পণ্য কিনবো 10,000 টাকা করে। কত? 10,000 টাকা প্রত্যেক মাসে। এরকম একটা চুক্তি করলাম ওনার সাথে। তো এক্ষেত্রে দেখো, টাকার অঙ্ক ঠিকই আছে, অর্থের অঙ্ক পরিমাপযোগ্য, কিন্তু আমার ব্যবসায়ের কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? আমি কি হাশেম ব্রাদার্স থেকে টাকা দিছি? দেই নাই। তো এই ক্ষেত্রে এটা লেনদেন নয়। তো দেখো, শেষ যে ঘটনাটা এখানে আছে, 10,000 টাকা মূল্যের পণ্য হানি ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। এখন দেখো, তুমি হানি ট্রেডার্সের নিকট 10,000 টাকার পণ্য বিক্রয় করছো, ধারে মানে বাকিতে। তো বাকিতে বিক্রয় করলে কি হয়েছে? তুমি তোমার কাছে টাকাটা পাবে, তোমার পণ্য দিয়ে দিছো। এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। তো এক্ষেত্রে এটাও লেনদেন। তো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এতটুকুই আজকে ক্লাসটা নেওয়ার জন্য উপস্থিত হয়েছিলাম, জাস্ট তোমাদের লেনদেন সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। আমরা পরবর্তী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে যতটুকু আলোচনা করলাম, লেনদেনের ধারণা, লেনদেনের প্রকারভেদ, লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, এবং কিভাবে আমরা লেনদেন চিহ্নিত করব, কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। তো এই বিষয়গুলো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও না বুঝলে, আমি তো আগেই উল্লেখ করেছি, তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার আমি এখান থেকে বুঝিনি। তো আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিয়মিত পড়ালেখার প্রতি মনোযোগী হও। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।